বিএনপি সরকারের ৬ মাস পূর্তি, অর্থনীতি পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি, জ্বালানি সংকট বাড়াচ্ছে অসন্তোষ। আইনের শাসনের অঙ্গীকারে অবিচল সরকার, ৬ মাসে নানামুখী সংস্কার, বিচার অঙ্গনে রায় এসেছে বেশ কিছু আলোচিত মামলার। মন্ত্রিসভা পুনর্বিন্যাসে জোর গুঞ্জন, যুক্ত হতে পারে নতুন মুখ, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, বলছেন বিএনপির সিনিয়র নেতারা। অতীত কর্মকাণ্ড দেখে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র করার ঘোষণা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বসছে এআই ক্যামেরা, শনাক্ত হবে বেপরোয়া গতির গাড়ি, নিয়ন্ত্রণ হবে মাদক চোরাচালান। উল্লাপাড়া মিল্কভিটায় দুধ নিচ্ছেন না খামারিরা, ন্যায্য মূল্য না পাওয়ায় বিক্রি করছেন অন্যত্র, প্রাণচাঞ্চল্য হারাচ্ছে কেন্দ্রটি। এবং গার্দিওলা বিদায়ের পরই ধাক্কা ম্যান সিটির, হারল ৩-০ গোলে FA কমিউনিটির শিল্ড জিতে মৌসুম শুরু আর্সেনালের। শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি শারমিন পুতুল। এবার বিস্তারিত। ৬ মাস পার করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পর শুরু হয় ৩১ দফা বাস্তবায়ন ও জন আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারের নানা পদক্ষেপ ইতিবাচক সাড়া ফেলেছে। তবে পূর্ববর্তী সরকারের ঋণের বোঝা আর বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানির সংকট সহ নানা চ্যালেঞ্জ কিছুটা অসন্তোষ তৈরি করেছে। সরকারের ৬ মাসের সাফল্য ব্যর্থতার চিত্র তুলে ধরছেন সাইফুল রিপন। পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। প্রায় ২ দশক পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি শপথ নেয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে কিন্তু ফলাফলটা ইতিবাচক হবে কিনা সেটা এখনো বলার সময় আছে। পলিসিগুলোকে ক্লিয়ার করে ফেলানো উচিত, কি কার সাথে আমি কি পলিসিতে চলব। সরকারি দলের দাবি, রাষ্ট্র পরিচালনার ৬ মাসে কিছু ক্ষেত্রে অস্বস্তি থাকলেও কল্যাণমুখী দেশ গড়ার যাত্রায় সরকারের নেয়া পদক্ষেপগুলো ইতিবাচক। মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাদাসিধা জীবনযাপন, সরকারের সামগ্রিক একটা যে জনবান্ধব সরকারে পরিণত হওয়া,
সেই প্রমাণগুলো ইতিমধ্যে ফুটে উঠেছে। সরকারের ইনিশিয়াল স্টেজে আপনার একটা রাষ্ট্রের যে টোটাল ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের উপর ভর করে সরকারকে তার নীতি বাস্তবায়ন করতে হয়, তো সেটা তো ঠিক করতে, সেটাকে সাজাতে গোছাতেও তো একটা সময় লাগে। নানা পদক্ষেপ আর সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলেও সরকারের প্রথম 6 মাস গেল সফলতা ব্যর্থতার মিশেলে। সাধারণ মানুষের সুশাসন প্রতিষ্ঠার যেই প্রত্যাশা, তা পূরণে সরকারকে আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র পরিচালনায় আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। সরকার গঠনের পর থেকে সে লক্ষ্যই অবিচল থেকেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। গেল 6 মাসে মামলার দ্রুত নিষ্পত্তি, উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠন, ই বেল বন্ড চালু, লিগ্যাল এইডের পরিসর বৃদ্ধি সহ নানামুখী সংস্কার হয়েছে বিচারাঙ্গনে। রায় এসেছে আলোচিত বেশ কিছু মামলার। প্রথম 6 মাসে আইন অঙ্গনের সার্বিক দিক তুলে ধরছেন জুনায়েদ আল হাবিব। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনই প্রত্যয় ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠে। এর পরের যাত্রায় সেই লক্ষ্যেই অটল থেকেছে তার সরকার। বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই ছিল সরকারের মূল চ্যালেঞ্জ। এ লক্ষ্যে বিচারাঙ্গনে দৃশ্যমান হয়েছে নানামুখী সংস্কার। নারী ও শিশু নির্যাতনের মামলা নিষ্পত্তিতে উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠন, বিভিন্ন জেলায় ইবেল বন্ড যেমন চালু হয়েছে, তেমনি লিগ্যাল এইড ও বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর দেয়া হয়েছে বিশেষ নজর। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে পুনর্গঠন করা হয়েছে বেশ কয়েকটি বেঞ্চ। বেল পাওয়ার পরে ওই বেল বন্ড কারাগার পর্যন্ত পৌঁছতে মুক্তি পাওয়া পর্যন্ত 12টা ধাপ লাগতো। সেখান থেকে ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার করছেন জামিন অর্ডার হওয়ার সাথে সাথে একটা বেল বন্ড জমা দিলেন আপনার স্মার্টফোন দিয়ে, ওখান থেকে একটা ওটিপি আসবে, and it is done. গেল 6 মাসে আইন অঙ্গনের অন্যতম ঘটনা সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রায়। এর ফলে সংবিধানে পুনর্বহাল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরেছে গণভোটের বিধান। এই যে কাঠামোতে নির্ধারিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল, সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন। এছাড়া পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘটনার ১৯ দিনের মাথায় ঘোষণা ছিল দেশের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দাবি, দীর্ঘদিন পর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। জুডিশিয়ারির জন্য সরকারের সকল তরফ থেকে তীক্ষ্ণ দৃষ্টি আছে, যেন মানুষ দ্রুত বিচার পায় এবং ন্যায় বিচার পায়। এদিকে বিএনপি সরকার গঠনের পর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায়। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় সহ মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায়ও এসেছে এই সময়ে। সংকটের প্রশ্নটা তো আপেক্ষিক। চিফ প্রসিকিউটর জানান, সরকারের প্রথম 6 মাসে 16টি মামলার তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পরে 3টি মামলার রায় দেওয়া, 12টা মামলার রিপোর্ট সাবমিট করা, 4টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা, আরও প্রায় 10টি মামলার নতুন রিপোর্ট সাবমিট হতে যাওয়া, এই সব কিছু মিলিয়ে আপনি এর চেয়ে সফলতা কি হতে পারে? আমি তো মনে করি যে এটা সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ। আইনাঙ্গনে সরকারের এমন নানামুখী ইতিবাচক অগ্রগতির পরও রয়ে গেছে কিছু অসঙ্গতি। বিচারক সংকটের সমাধান যেমন হয়নি, তেমনি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বিলুপ্তি নিয়ে অসন্তোষ রয়েছে আইনজীবীদের মাঝে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চ্যালেঞ্জে গেল 6 মাসে বন্ধ হয়েছে মব সংস্কৃতির। অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় অপরাধের পরিসংখ্যানে হামলা কমেছে 5,000। 6 মাসে কমেছে হত্যা, ডাকাতি, বেশি কমেছে চুরি, তবে বেড়েছে নারী ও শিশু নির্যাতন। মনোবল ফিরে পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
বিএনপি সরকারের 6 মাসের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিসংখ্যান ও চ্যালেঞ্জ তুলে ধরছেন ইকবাল অনিক। গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও মবের ঘটনায় আলোচনায় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। গেল 6 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কিছুটা লাগাম টেনে ধরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈরিতা। 6 মাসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক দ্বন্দ্ব, পারিবারিক বিরোধ এবং গ্যাং কালচারের জেরে ঘটেছে বেশ কিছু হত্যাকাণ্ড। এই সময় উদ্বেগজনকভাবে সামনে এসেছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময়ে থানায় মামলা রেকর্ড করা হয়েছিল 68,857টি। অন্যদিকে বিএনপি সরকার দায়িত্ব নিলে সেই মামলার পরিসংখ্যান ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কমে 63,694টিতে দাঁড়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের থেকে মামলার সংখ্যা কমেছে প্রায় 5,000-এর মতো। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের গেল বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হত্যার ঘটনা ঘটেছে 1,855টি। আর বিএনপি সরকারের ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে হত্যার ঘটনা ঘটেছে 1,789টি, যা আগের সরকারের থেকে কমেছে। অন্তর্বর্তী সরকারের সময় ডাকাতি হয়েছে 963টি, বিএনপি সরকারের সময় তা 904টি, আগের সরকারের থেকে কমেছে 59টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা অন্তর্বর্তী সরকারের সময় 10,906টি, আর বিএনপি সরকারের সময় তা বেড়ে দাঁড়িয়েছে 11,165টি। অন্তর্বর্তী সরকারের সময় চুরির ঘটনা ঘটেছে 6,849, তা বিএনপি সরকারের সময় কমে দাঁড়িয়েছে 6,401টি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে আরও গুরুত্ব দিচ্ছে পুলিশ সদর দপ্তর। আমরা প্রথমত যেটা হচ্ছে, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হয় এরকম পরিস্থিতির ক্ষেত্রে আমাদের গোয়েন্দা নজরদারি থাকে। এখন অনেক আগাম তথ্য থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু আগাম ব্যবস্থা নিই। এখন যে ক্ষেত্রে আগাম ব্যবস্থা নিই সেটা হয়তো নজরে আসে না। তারপরেও ঘটনা যেটাই ঘটুক, প্রতিটা ঘটনায় হচ্ছে কি আমরা আইনের ব্যবস্থা নিই। তবে পুলিশ ঠিকভাবে কাজ করতে না পারার কারণেই অপরাধ বাড়ছে বলে জানায় অপরাধ বিশেষজ্ঞরা। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, বড় বিষয় হচ্ছে ইনক্রিজ দ্য রিস্ক। যারা অপরাধ করবে তাদের রিস্কটা বাড়াই দিবে। কিন্তু পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে এবং পুলিশের অনেক কর্মযারা ছিল তারা প্রপারলি ফাংশন না করতে পারার কারণে, ল এনফোর্সমেন্ট দুর্বল হয়ে যাওয়ার কারণে এই অপরাধ চক্রটা, তারা অপরাধ করার যে রিস্কটা ছিল সেটা অনেকখানি কমে আসছে, যার ফলশ্রুতিতে তারা আরও বেশি করে ক্রাইমের দিকে তারা ধাবিত হচ্ছে। এক্ষেত্রে পুলিশের কার্যক্রম আরও জোরদার ও সমন্বিত করলেই কমবে অপরাধ। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মন্ত্রিসভার সম্প্রসারণ ও পুনর্বিন্যাস নিয়ে ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরে এবং সরকারের প্রশাসনিক মহলে শুরু হয়েছে নানামুখী আলোচনা। গুঞ্জন আছে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে বেশ কয়েকজন নতুন মুখ। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, আলোচনায় যে নামই থাকুক না কেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার কেবলই প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করার পর বিএনপির সাংগঠনিক নেতৃত্ব ও সরকারের দায়িত্ব বন্টনে একাধিক পরিবর্তনের আলোচনা শুরু হয়। শূন্য হওয়া মহাসচিবের পদে নতুন নেতৃত্ব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন এবং সরকারের 6 মাস পূর্তিতে মন্ত্রিসভায় রদবদলের বিষয়েও চলছে তুমুল আলোচনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলাভিষিক্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনির নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার প্রধান। মন্ত্রিসভা পুনর্গঠনে বিএনপির ভিতরে বঞ্চিত বলে পরিচিত একটি অংশ এ তালিকায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নাম সবচেয়ে বেশি আলোচনায়।
সম্ভাব্য নতুন মুখ হিসেবে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং জোটের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের পাশাপাশি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হতে পারে এমন আলোচনাও শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। 7 থেকে 8 ঘন্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী জানান, মন্ত্রিসভায় কারা আসছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান। পার্লামেন্টারি সিস্টেমে যে এক্সিকিউটিভ হেড হচ্ছেন প্রাইম মিনিস্টার, তার এখতিয়ার রয়েছে তিনি কখন কিভাবে রিশাফল করবেন তার মন্ত্রিসভাকে, এটা ওনার ব্যক্তি। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এমন অন্তত কয়েকজনকে পূর্ণ মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে বলেও আলোচনা চলছে। দেখতে দেখতে পার হয়েছে সরকারের 180 দিনের কার্যক্রম। এরই মধ্যে প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে মন্ত্রিসভায় আসছে বড় রদবদল। তবে নতুন সদস্য কারা অন্তর্ভুক্ত হচ্ছেন তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে শিক্ষিত ও স্বনির্ভর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন তিনি। বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করবে বিএনপি। জনগণের জন্য এসব উন্নয়ন কাজে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন। নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি ছিল বিএনপির অন্যতম নির্বাচনের প্রতিশ্রুতি। সরকার গঠনের 21 দিনের মাথায় গত 10 মার্চ পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর জাতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে রোববার কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি অন্যান্য অনুদান ও মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্য উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জটিল রোগী, প্রতিবন্ধী, মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। মেধাবী শিক্ষার্থীদের এসব উপকারভোগীরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতজ্ঞতা জানান সরকার প্রধানকে। আজকে আমি প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চায়। বলেন, প্রতিটি নাগরিককে স্বনির্ভর করে দেশকে এগিয়ে নিতে হবে। মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। সরকার প্রধান বলেন, নারীদের শিক্ষিত করার পাশাপাশি আত্মনির্ভরশীল করতে চায় সরকার। তাই স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। জনগণের উন্নয়নের পথে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সরকার জনগণের সরকার। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করে 4 দফা প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। সেই সঙ্গে ইস্টার্ন রিফাইনারি ট্যুর পুরোপুরি বাস্তবায়ন না হলেও 90 দিনে অন্তত 6টি পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব বলে জানায় দলটি। রোববার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধী দলের উপরে দায় চাপাচ্ছে। অথচ জ্বালানি সংকট মোকাবেলায় 3 মাস আগেই সরকারকে 10 দফা প্রস্তাব দিয়েছে বিরোধী দল। আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না, কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশ ক্ষতিগ্রস্ত হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আমাদের পরিকল্পনা আপনার সরকারের কাছেই আছে। আজ আবারও আমরা সেটি সামনে রাখলাম। এখন প্রশ্ন একটাই, বাস্তবায়ন শুরু হবে কবে? নাকি আবার নতুন পরিকল্পনা ও নতুন কমিটির অপেক্ষায় থাকতে হবে? আমরা 90 দিন পর আবার হিসাব চাইব।
নাটোর ও ফেনীতে এখনো চড়া শাকসবজি ও নিত্যপণ্যের বাজার। বিস্তারিত জানবো সহকর্মী মামুন খান ও শেখ ফরিদুদ্দিন আত্তাবের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি নাটোর। মামুন, বাড়তি দাম কি কারণ বলছেন বিক্রেতারা, জানাবেন। জি, ধন্যবাদ পুতুল। আমি এখন রয়েছি নাটোর পাইকারি স্টেশন বাজার এলাকায়। মূলত কাঁচা বাজারের যেই দরদাম রয়েছে আজকে, সেটা কিন্তু গত সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে এবং যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছে তারা বলছে যে তারা পর্যাপ্ত পরিমাণ কাঁচা যে তরকারিগুলো রয়েছে সেগুলো কিন্তু পাচ্ছেন এবং তারা মূলত তাদের যেই ক্রেতারা রয়েছে তারা কিন্তু এখন আসা শুরু করেন, কিন্তু এখন পাইকারি বাজার কিন্তু জমে উঠেছে এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ক্রেতারা এখানে আসছেন এবং বিক্রেতারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু তাদের যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সকালে ভোর থেকে কিন্তু এখানে এসে এই বাজারগুলো বিক্রি করে যাচ্ছেন এবং কিছু যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছিলেন এবং তারা আমাদের কাছে যেটি অভিযোগ করেছেন যে বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে কিছু সবজি, বিক্রেতারা বাড়তি দাম নিচ্ছেন। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বেশিরভাগ সবজির দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। নাটোর রেল স্টেশনের এই কাঁচা বাজারে যেটি এসে দেখলাম যে ক্রেতারা আমাদের কাছে যেটি বলছেন যে পর্যাপ্ত এখন তরকারি সরবরাহ থাকলেও কিন্তু দাম একটু বেশি রাখা হচ্ছে। আমি যদি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি, খুচরা ব্যবসায়ীর সাথে। আচ্ছা, আপনার কত করে কিনছেন এই সবজিগুলো? এই যে বেগুন কিনে মনে হয় 45-50 টাকা কেজি, 60 টাকা বিক্রি, 70 টাকা বিক্রি। আর সিম 40 টাকা, 140 টাকা সিম পাইকারি, 160 টাকা বিক্রি। কাঁচা মরিচ 30 টাকা পোয়া, 90 টাকা 80 টাকা পাইকারি, 30 টাকা পোয়া বেশি। যেমনটি বলছিলেন যে কিছু সবজির দাম কিন্তু এখনো পর্যন্ত বেশি রয়েছেন এবং যেই কাঁচা সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বেশি রয়েছে। আমি এখন চলে যাচ্ছি ফেনীর ফরিদের কাছে। ফরিদ, আপনি জানাবেন যে আপনার যে এলাকা, সেই এলাকায় সবজির দাম কেমন যাচ্ছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ফেনীতে সবজির দামের পরিস্থিতি জানাতে আমি এই মুহূর্তে আছি ফেনী শহরের দাউদপুর খাজা আহমদ কাঁচা বাজার যে মার্কেটটি রয়েছে, পাইকারি বিক্রি করা হয় যে মার্কেটে, আমি সেখানে রয়েছি। এখানে বিক্রেতারা বলছেন তাদের শাকসবজির দাম তুলনামূলক কম, কিন্তু ক্রেতারা বলছেন শাকসবজির দাম কম না, তাদের সহনীয় পর্যায়ে এখানে আসেনি, দাম অনেকটা বেশি। আজকে আমি বাজার ঘুরে যেটি পরিস্থিতি দেখলাম, ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, বিক্রেতারা যেটি জানিয়েছেন তারা বলেছে আজ বাজারে পটলের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, সরিষা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি 15 থেকে 20 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা, কাঁকরোল 50 থেকে 60 টাকা প্রতি কেজি, এরপরে ঢেঁড়স 40 থেকে 50 টাকা, ছড়া 30 থেকে 40 টাকা এবং জালি কুমড়া 20 থেকে 25 টাকা দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বিক্রেতারা যেটি জানিয়েছে তারা বলেছেন দামে একটু বাড়তে হওয়ার কারণ হলো উত্তরবঙ্গ থেকে এখানে শাকসবজিগুলো অধিকাংশ আসে, কিন্তু সেই সব এলাকায় বিগত সময় বন্যার কারণে দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। এর ছাড়াও গাড়ির যে যাতায়াতের খরচ, গ্যাসের দাম এবং তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের যাতায়াত খরচ বেশি হওয়ায় শাকসবজির দাম অনেকটা বেড়েছে। ফেনীতে ক্রেতারা যেটি বলছে তারা বলেছে আর একটু সহনীয় পর্যায়ে থাকলে তাদের জন্য শাকসবজি ক্রয় করতে অনেকটা সুবিধা হতো। এই ছিল ফেনী থেকে শাকসবজির বর্তমান আজকের দাম নিয়ে বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ নাটোর থেকে মামুন, এবং ফেনী থেকে শেখ ফরিদ জানাচ্ছিলেন শাকসবজি ও নিত্যপণ্যের বাজারের সবশেষ খবর। দেখছেন সংবাদ সকাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফের বাক বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় রোববার রাতে প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রভোস্টকে অবরুদ্ধ করে রাখে। সে সময় দুই ছাত্র সংগঠনের হাতাহাতিতে জড়ায়, এতে আহত এক ছাত্র হয়েছে। কুষ্টিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট ইলিয়াস আল মামুনের পদত্যাগের দাবিতে রোববার সন্ধ্যায় অবস্থান কর্মসূচি শুরু করে হলের শিক্ষার্থীরা। অভিযোগ, প্রভোস্টের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেয়ায় নির্যাতন করা হয় রোবোটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিমকে।
ফুটেজটা দেখলে সব ক্লিয়ার হয়ে যেত যে স্যার কিভাবে তারা স্টাফদের দিয়ে আমাকে হেনস্থা করছে ফিজিক্যালি ধরে, দেন হচ্ছে যে কি ওই দরজা লক করে যা যা করছে আর কি, ফোন কেড়ে নিয়ে তারপর যা যা মেন্টালি টর্চার করছিল আমি এক্সপ্লেন করছি আগে। তো ওই জিনিসগুলো যে বলছি জাস্ট সিসিটিভি ফুটেজটা দেখেন আমরা দেখবো। দীর্ঘ সময় বিচার না পেয়ে প্রভোস্টের পদত্যাগের এক দফা দাবি দেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু প্রতিনিধি ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলে আলোচনা। উপস্থিত হন প্রভিসি সহ ঢাবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমাধান না হয় প্রভোস্ট সহ অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মাঝেই ডাকসু ভিপি সাদিক কায়েমের ফেসবুক পোস্ট ঘিরে বাকবিতণ্ডা বাঁধে ছাত্রদল ও শিবিরের। হাতাহাতি ও মারধরের ঘটনাও ঘটে। শিবিরের অভিযোগ, আন্দোলন বানচাল করতে হামলা করে ছাত্রদল। মেন্টালি টর্চার করা হয়েছে, তাকে ঝাড়ি দেওয়া হয়েছে, তার নামে মামলা করা, সিট বাতিল, ছাত্রত্ব বাতিল করা নিয়ে কথা বলা হয়েছে। শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ সে নিজে আমাকে ধাক্কা দিয়েছে এবং আমাকে এই যে যেটা দেখতেছেন এই অবস্থা করেছে। এদিকে শিবিরের বিরুদ্ধে বহিরাগত এনে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ করে ছাত্রদল। এপেছল ছাত্রদল সত্যের পক্ষে, আমরা সত্য উদ্ঘাটনের জন্য এখানে এসেছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আছি। কিন্তু এটা ডাকসুর মবক্রেসি হয়েছে, এটা শিবিরের মবক্রেসি হয়েছে। এই একটা ঘটনাকে ভিন্ন প্রেক্ষিতে নিয়ে যে শিবিরের মবক্রেসি তৈরি হয়েছে এবং তারা আজকে এই ঘটনার জন্য মূল দায়ী। দীর্ঘ 7 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রদলের সহযোগিতায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন প্রভোস্ট সহ অন্যরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। মহাসড়কের নজরদারিতে এখন শুধু পুলিশের চোখ নয়, নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ 16 পয়েন্টে বসানো হয়েছে এআই ক্যামেরা। কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টায় মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হাইওয়ে পুলিশ। এতে বেপরোয়া গতির যানবাহন শনাক্ত এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত এই সড়ক পথে এখন শুধু পুলিশের চোখ নয়, নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ আর মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে এআই ক্যামেরা ও সিসিটিভি নজরদারি। সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় 500 কিলোমিটার মহাসড়কে বসানো হয়েছে 1427টি সিসিটিভি ক্যামেরা। এর সঙ্গে প্রতি 10 থেকে 15 কিলোমিটার পর পর গুরুত্বপূর্ণ 16টি পয়েন্টে স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা। কন্ট্রোল রুমে বসে 24 ঘন্টায় চলছে নজরদারি। গাড়ির গতি এখন 80-র নিচে থাকে, দুর্ঘটনা কম হয় এবং চুরি ডাকাতি এক কথায় এটা খুব ভালো একটা উদ্যোগ। সরকার যাতে এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে এই বিষয়টা যাতে মাথায় রাখে, এআই ক্যামেরা যাতে লাগায়। ক্যামেরায় শুধু গাড়ির গতি নয়, ধরা পড়ছে সন্দেহজনক যানবাহনের গতিবিধিও। মাদক কিংবা চোরাচালানের সঙ্গে কোনো গাড়ির সংশ্লিষ্টতার তথ্য এলেই মুহূর্তেই তা পৌঁছে যাচ্ছে মহাসড়কে থাকা পুলিশের কাছে। এআই ক্যামেরা দ্বারা আমরা এখন অতি সহজেই বিভিন্ন দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো আমরা ডিটেক্ট করতে পারি। পাশাপাশি চোরাচালান বা মাদক কারবারের সাথে জড়িত বিভিন্ন যানবাহনগুলো থাকে। মূলত এই ক্যামেরা শুধু ওভার স্পিড নয়, প্রত্যেকটি গাড়িকেই তারা ডিটেক্ট করে। এখানেই শেষ নয়, বিআরটি এর ডাটাবেজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শনাক্ত করা যাচ্ছে মেয়াদোত্তীর্ণ কাগজপত্র। নিয়ম ভঙ্গ হলে স্বয়ংক্রিয়ভাবে মামলা, এসএমএস ও নোটিশ পৌঁছে যাবে গাড়ির মালিকের কাছে। নির্ধারিত সময়ে সাড়া না দিলে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানাও। মহাসড়কে প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন চালকরাও। ক্যামেরাগুলো যে চালু করছে না, এটা আমরা ড্রাইভারের লাগি অনেক সুবিধা হয়েছে, এমনকি যাত্রীর লাগি সব সুবিধা হয়েছে। কোনো দুর্ঘটনা হইলে এটা ধরা যায়। এই ক্যামেরাটা আপনার ফুটেজ ক্যামেরাটা দেখবো, দেখা এই গাড়িটা তল্লাশ করে ধরবো। হাইওয়ে পুলিশ বলছে, প্রচলিত টহল ব্যবস্থার সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত হয় অপরাধ শনাক্ত ও প্রতিরোধে তৈরি হয়েছে নতুন সক্ষমতা। এই উদ্যোগটা আমি মনে করি যুগোপযোগী, অত্যন্ত ভালো উদ্যোগ হবে, যেখানে এটার মাধ্যমে আমরা মহাসড়কের ডাকাতি, ছিনতাই, চোরাচালান প্রতিরোধ, ট্রাফিক ম্যানেজমেন্ট, ইভেন মামলা তদন্তের ক্ষেত্রে বিভিন্ন অপরাধমূলক যে ঘটনাগুলো ঘটে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে দেশের সব গুরুত্বপূর্ণ মহাসড়কে এমন প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনা গেলে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন তাদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। রোববার রাত 8টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে তারা এই অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্যে নেতাকর্মীরা দাবি করেন পূর্ব ঘোষিত গণ অধিকার পরিষদের 6 রাস্তার মোড়ে শান্তিপূর্ণ সমাবেশে কুষ্টিয়া 3 আসনের এমপি আমির হামজা সহ জামায়াত শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। তখন তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে তাদের নেতাকর্মীদের মারধর করা হয়। একসময় একজন কর্মীর রগ কেটে দেওয়ারও অভিযোগ করেন তারা। তিনি আসার সাথে সাথে তার গাড়ির আপনার ডোর খোলা হলো এবং ভিতর থেকে কয়েকজন জামাতের নেতাকর্মী বেরোলো এবং যে 5-7 জনের অবস্থান ছিল তারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের দিকে একটা তেরে আসার একটা মুভমেন্ট আসলো। তারা প্রত্যক্ষ সাক্ষী আছেন। আমাদের যে ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ, গণনেতৃবৃন্দ আহত হয়েছে, তাদের জন্য আমরা যে এজাহার করেছি, যে সন্ত্রাসী কায়দায় আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে, সেই সন্ত্রাসীদের অতি দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একসময় প্রতিদিন 10,000 লিটার দুধ সংগ্রহ হতো সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর মিল্কভিটায়। 108টি সমিতির মাধ্যমে দুধ সরবরাহ করতেন প্রায় 20,000 খামারি। তবে দুধের ন্যায্য দাম না পাওয়ায় বর্তমানে মাত্র 30টি সমিতির আওতায় দুধ দিচ্ছেন মাত্র 900 খামারি। প্রতিদিন মিলছে মাত্র 3,000 লিটার। স্থানীয় বাজার ও বেসরকারি চিলিং সেন্টারে বেশি দাম পাওয়ায় সেখানে দুধ বিক্রি করছেন খামারিরা। এতে ঐতিহ্যবাহী এই দুগ্ধ কেন্দ্রটি হারাচ্ছে তার পুরনো প্রাণচাঞ্চল্য। একসময় খামারিদের পদচারণায় মুখর থাকত সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহেরি মোহনপুর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র। এখন অনেকটাই হারিয়েছে সেই পুরনো জৌলস। 1949 সালে প্রতিষ্ঠিত এই দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে একসময় 108টি সমিতির আওতায় প্রায় 20,000 খামারি প্রতিদিন সরবরাহ করতেন 10,000 লিটার দুধ। কিন্তু বর্তমান চিত্র একেবারেই ভিন্ন। সমিতির সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 30টিতে। এসব সমিতির আওতায় রয়েছেন প্রায় 900 খামারি, আর প্রতিদিন দুধ সংগ্রহ হচ্ছে মাত্র 3,000 লিটার। খামারিদের অভিযোগ, গরুর খাবার, চিকিৎসা ও শ্রমিকের খরচ বেড়েছে কয়েক গুণ, কিন্তু সে তুলনায় বাড়েনি দুধের দাম। ফলে মিল্কভিটার চেয়ে স্থানীয় বাজার ও বেসরকারি সংস্থার চিলিং সেন্টারে বেশি দাম পাওয়ায় সেখানেই দুধ বিক্রি করছেন অনেকে। বাজারের দাম, বাইরের দাম 50-60 টাকা দাম দেয়, আমাদের মিলভিটাতে দাম দেয় 40, 42, 45। বাইরের দুধের দাম দেয় 50 টাকা, 55 টাকা, আর মিলভিটে বর্তমান দুধের দাম দিচ্ছে 42 টাকা, 45 টাকা। তাহলে এক বস্তা ভুসির দাম আপনার 2,000 টাকা। তাহলে ওই লোকটা 40 টাকা সের দুধ বেচে গরু কি খাওয়াবি কি আর উনি খাবি কি? মানে ভালো দুধ নিয়ে গেলে লাইন ধরে খাওয়া থাকা লাগে, আমাদের দুধের তাও মূল্য পাইলে। প্রায় 2 দশক আগেও লাহিড়ী মোহনপুর মিল্কভিটা ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। দূর দূরান্ত থেকে খামারিরা গাড়িতে করে দুধ নিয়ে আসতেন এখানে। তবে সময়ের সঙ্গে হারিয়ে গেছে সেই ব্যস্ততা আর ঐতিহ্য। দুধের দাম কম, আর দুধ কেউ দেয়ও না, দুধের বাইরে দাম পেতেছে, বাইরে বেচতেছে। মিল্কভিটার সমিতির নেতারা বলছেন, দীর্ঘদিন সমিতির নির্বাচন না হওয়া এবং খামারিদের যথাযথ মূল্যায়ন না করায় প্রতিষ্ঠানটির প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকেই। বিগত 17 বছর ধরে এই মিলভিটায় কোনো নির্বাচন নাই, প্রতিনিধি নাই। এখানে সমবায়ের দুধের মূল্যায়ন পায় না, সমবায়ের সম্মান পায় না, এই জন্যে মূলত এখানে দুধ দেয় না। তবে মিল্কভিটা কর্তৃপক্ষের দাবি, মানহীন দুধ সরবরাহ করা হয় না, অথচ বাইরের বিভিন্ন চিলিং সেন্টারে এসব দুধও সরবরাহ করা হচ্ছে। এখানে 2 নম্বরের কোনো সুযোগ নাই, ভেজালের কোনো সুযোগ নাই। কোনো সমিতি থেকে যদি কোনো খারাপ দুধ আসে, সঙ্গে সঙ্গে এটা যদি আইডেন্টিফাই, তাকে আমরা এই সমিতি আমরা বন্ধ করে দিই। দুধের ন্যায্য দাম নিশ্চিত করা, খামারিদের সুযোগ সুবিধা বাড়ানো এবং মিল্কভিটার পুরনো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটে হামের শিশু মৃত্যু থামছেই না। বছরের 7.5 মাসে হামে উপসর্গ নিয়ে পর্যন্ত মারা গেছেন 136 জন। হাসপাতালের বেডে একদিকে জ্বর, র্যাশে কাতর শিশু, অন্যদিকে সন্তানের জীবন বাঁচাতে ছুটছেন স্বজনরা। টিকায় প্রতিরোধযোগ্য এ রোগ হঠাৎ কেন এমন প্রাণ সংহারী হয়ে উঠল, তার কারণ খুঁজতে গিয়ে সামনে আসছে টিকাদানে ঘাটতি, অপুষ্টি আর সচেতনতার অভাব। শরীরে তীব্র জ্বর, ত্বকে লালচে রেশ, সঙ্গে শ্বাসকষ্ট, ডায়রিয়া কিংবা নিউমোনিয়ার মতো জটিলতা। প্রতিদিনই এমন উপসর্গ নিয়ে সিলেটের হাসপাতালগুলোতে আসছে হাম আক্রান্ত শিশু। বেশিরভাগই ভর্তি হচ্ছেন গুরুতর অবস্থায়। অনেক স্বজনকে ফিরতে হচ্ছে সন্তানের নিথর দেহ নিয়ে। সন্তানকে সুস্থ করতে হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটছে মা বাবার।
স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন প্রাপ্তবয়স্কও রয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন। মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে সুনামগঞ্জ, এরপরই সিলেট জেলা। জ্বর, হাম, এর বাদে বেদনা থাকি আর ডায়রিয়া। এখন আল্লাহ দিলে মনে করো সুস্থ দিকে আর বালা। আইসিতে রয়ে গেছিলাম, আমার বাচ্চা সুস্থ হয়েছে, এখন আরেকটা বাচ্চা নিয়ে আমি আসছি, বাচ্চাটা আমার মোটামুটি সুস্থ আছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, কয়েক বছর ধরে হাম প্রতিরোধে ক্যাম্পেইন বন্ধ থাকায় বছরের শুরুতেই বাড়তে থাকে সংক্রমণ। পরিস্থিতি আগস্টে এসে আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। দেখা যাচ্ছে অনেক শিশুই যাদের টিকা দেওয়ার বয়স এর আগেই আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণের হার এদের মধ্যে একটু বেশি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বিশেষজ্ঞদের মতামতটা নেওয়া প্রয়োজন, বিশেষ করে যারা হামের চিকিৎসা সরাসরি করছেন ওনারা এটা নিয়ে মনে হয় যে কাজ করা প্রয়োজন। তবে আক্রান্তের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্ন ব্যাখ্যাও। স্বাস্থ্য বিভাগের আরেক কর্মকর্তা বলছেন, হাসপাতালে ভর্তি অনেকেই সন্দেহভাজন রোগী। তার দাবি, ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা এখনো তুলনামূলক কম। যখন কোনো প্রাদুর্ভাব হয় রোগের তখন আসলে মানে ল্যাব কনফার্ম হওয়ার আগে সিমটম থাকলে আমরা তাকে সেই রোগে আক্রান্ত বলে ধরে নিই। কিন্তু যদি আমি ল্যাব কনফার্মের কথা বলি তাহলে কিন্তু সিলেটে ওই কনফার্ম হামের রোগীর সংখ্যাটা এখনো আসলে পুরো দেশের তুলনায় যে খুব বেশি তা না। বিশেষজ্ঞদের মতে সমস্যা আরো গভীরে। অপুষ্টি, টিকায় অনীহা এবং সচেতনতার অভাবে চা বাগান ও হাওর অঞ্চলের অনেক শিশু এখনো পুরোপুরিভাবে টিকার আওতায় আসেনি। ফলে এসব এলাকার শিশুরাই বেশি ঝুঁকিতে। আমাদের চা শ্রমিকদেরও সংখ্যাটা অনেক। এগুলোর পাশাপাশি আমাদের সমতলের লোকদের মাঝেও বা জেনারেল পপুলেশনের মাঝেও আমরা লক্ষ্য করেছি যে টিকাদানের ক্ষেত্রে যে সচেতনতা বা যে উদ্যোগ, সেক্ষেত্রে আমরা ঘাটতি লক্ষ্য করি। টিকা নেয়া, সচেতন থাকা আর দ্রুত চিকিৎসা, এই ৩ পথেই থামতে পারে হামের ভয়াবহতা। তাই শুধু সরকারি উদ্যোগ নয়, অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন